হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নুনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আবারও সুপার ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে সরকারি কর্মচারী, পেনশনার, চাকরি প্রত্যাশী সবার জন্য যা যা লেটেস্ট আপডেটস আছে সবকিছু আমরা এই একটা ভিডিওতে কভার করে দেবো। এখানে যেমন থাকছে নতুন চাকরির খবর 916টা প্লাস 332টা পোস্ট, তাছাড়া রিক্রুটমেন্ট স্ক্যামের ব্যাপারেও নিউজ থাকবে, টিটিএডিসিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি ও টিটিএডিসিতে পেনশনারদের কি অসুবিধা হচ্ছে সেটার ব্যাপারেও বলবো, চাকরি প্রক্রিয়া বাতিল কিন্তু ফি ফেরত দিচ্ছে না, কোন কোন চাকরি কি পজিশন আছে সেটা বলবো, তাছাড়া মহার্ঘ ভাতা, 8th পে কমিশন আর বিভিন্ন দপ্তরে প্রমোশন নিয়ে কি কি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সবকিছু আমরা এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। ওভারঅল এই একটা ভিডিওতে যা যা চলছে চাকরি সংক্রান্ত বা কর্মচারী সংক্রান্ত সব আপডেট আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারীর আপডেট, পেনশনারদের আপডেট, ডিএ সংক্রান্ত আপডেট সবকিছু তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগবে বা আপনাদের একটা প্ল্যাটফর্মে লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। আপনারা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানেও আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ পরীক্ষা, তারপর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম আমরা সমস্ত আপডেট আপনাদের দিয়ে দেব, আপনাদের ডিএ নিয়ে, প্রমোশন নিয়ে, সর্বশিক্ষা অভিযানের টিচার্স নিয়ে, 8th পে কমিশন নিয়ে, বিভিন্ন দপ্তরে প্রমোশনের কি কি ইস্যুস চলছে এই আপডেটগুলো আমরা দেব। তারপর আমরা আস্তে আস্তে সরকারি চাকরি প্রত্যাশী যারা আছে এদের আপডেটসগুলো আমরা দিয়ে দেব, ঠিক আছে? সবচেয়ে প্রথম আজকে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার প্রতিবাদী কলামে ইম্পর্টেন্ট একটা জিনিস উঠে এসছে। আমরাই কিন্তু আপনাদের সবার প্রথম বলেছিলাম যে 2 থেকে 3% ডিএ দিতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার, ঠিক আছে? সেটা যেই কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে সেটা কিছু পয়েন্ট নিচে নেমে যাওয়ার কারণে 2% দেওয়া হয়েছে, না হলে কিন্তু 3% ডিএই কিন্তু দেওয়া হতো। সো আমাদের কথাটা কিন্তু আবারও মিলে গেছিল। তার সাথে আপনারা যারা রেগুলারলি আমাদের ফলো করেন আপনারা কিন্তু জানেন আমরা বলেছিলাম সেন্ট্রালে যেই দিয়ে দেবে এমনি আসামে আবার ডিক্লেয়ার করে দেওয়া হবে। যেই সেন্ট্রাল ও আসামে ডিক্লেয়ার করে দেওয়া হলো তেমনি পরপর বিধানসভার সেশনে রুলিং বেঞ্চকে অপোজিশন বেঞ্চ থেকে ডিএ নিয়ে কোশ্চেন করা শুরু হলো যে কবে 22% ডিএ। 31শে অক্টোবর পর্যন্ত যদি সব ক্লিয়ার করে না দেওয়া হয়, যেটা স্টেটদেরকে যেই ডেডলাইন দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে আপনাদের কমিটেড এক্সপেন্ডিচারসগুলো আপনারা দেখাবেন যে কতটুকু টাকা আপনাদের 5 বছর লাগবে, যদি স্টেট গভর্নমেন্ট দেখাতে না পারে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা অনেকটা আর্থিক বঞ্চনার শিকার হবেন। সেটা নিয়ে কিন্তু অনারেবল এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন উনি কিন্তু বলেছেন, আমরা ভিডিও লিঙ্কটাও বা ভিডিওর যে ক্লিপটা সেটা কিন্তু আমরা শেয়ার করেছি, ঠিক আছে? সো এটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল উঠে এসছে। ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স কি লিখেছে আজকের প্রতিবাদী কলাম নিউজ পেপারে, আজকের মানে বেসিক্যালি 5th এপ্রিল 2025 এর। আসামে কেন্দ্রের সমান ডিএ, রাজ্যে বঞ্চনা বহাল। কেন্দ্র 2% ডিএ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই একই হারে ডিএ দিয়ে আসাম সরকার তাদের কর্মচারীদের ডিএর হার 55% করে দিয়েছে। উত্তর পূর্ব ভারতে 2টি রাজ্য আসাম ও ত্রিপুরায় বিজেপি সরকার রয়েছে, বাকিগুলোতে এনডিএ বা অন্য দলের সরকার। অধিকাংশ রাজ্যেই এনডিএর হাতে, কিন্তু ডাবল ইঞ্জিন ত্রিপুরা ও ডাবল ইঞ্জিন আসামের মধ্যে ব্যাপক ফারাক। বিশেষ করে সরকারি কর্মচারীদের পাওনা গন্ডার হিসাবে ডবলের আসামের চেয়ে ডবলের ত্রিপুরা অনেক পিছিয়ে আছে। অথচ ত্রিপুরার
2018 সালে বিজেপি বিজয়ের পেছনে অন্যতম কারণ বলা হয়ে থাকে কর্মচারীদের ভোট। কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কর্মচারী সমাজ এই প্রতিশ্রুতি বিশ্বাস করেছিল, কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার 7 বছর পর আজকের দিনেও কর্মচারীদের সেই দাবি দেওয়া পূরণ হলো না। বিশেষত বেতন ভাতা নিয়ে বৈষম্য চলছে, আরও বৈষম্য মহার্ঘ ভাতা নিয়ে। দেখা গেছে কেন্দ্রীয় সরকার শেষতম কিস্তি ঘোষণার পরে এবং রাজ্য সরকারের সর্বশেষ কিস্তি ঘোষণার পর ত্রিপুরায় সরকারি কর্মচারীরা 33% ডিএ পান। কেন্দ্রের হারের সঙ্গে তুলনা করা হলে তারা 22% পিছিয়ে রয়েছে। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মধ্যে অরুণাচলের কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন। এনডিএর মেঘালয়ে কর্মচারীরা 46% ডিএ, এনডিএর সিকিমে 50%, রাষ্ট্রপতি শাসনের মণিপুরে 39%, এনডিএর নাগাল্যান্ডে 46% ডিএ পাচ্ছেন কর্মচারীরা। সবচেয়ে কম পাচ্ছেন ত্রিপুরায় 33%। শুধুমাত্র মহার্ঘ ভাতার এই বৈষম্যের কারণে রাজ্যের সর্বস্তরের কর্মীরা মাস শেষে এক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গ্রুপ ডি কর্মচারীরা যাদের মূল বেতন 16,000 টাকা থেকে শুরু, ত্রিপুরাতে 33% ডিএর হিসাবে তাদের মাসিক প্রাপ্তি 5,280 টাকা। অন্যদিকে একই বেতনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্তি 8,480 টাকা। এখানে কিভাবে 3,000 টাকার গ্যাপ? ঠিক আছে, ত্রিপুরায় মাসিক বঞ্চনা 3200 টাকা। গ্রুপ ডি পোস্টে 22% ডিএ না দেওয়ায় ত্রিপুরায় একজন যিনি গ্রুপ ডি পোস্টে চাকরি করে উনি 3200 টাকা প্রতি মাসে কম পাচ্ছেন। তারপর বার্ষিক বঞ্চনা 38,400 টাকা এক বছরে। ইউজিটি আন্ডার গ্র্যাজুয়েট টিচার, আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ইউজিটিদের ক্ষেত্রে যাদের বেতন শুরু হয় 21,400 টাকা, 33% ডিএর প্রভাবে তারা পাচ্ছেন 7,062 টাকা। সেখানে কেন্দ্রীয় কর্মচারীরা পান 11,342 টাকা। মাসিক বঞ্চনা 4,280 টাকা। আর আর্থিক বঞ্চনা দাঁড়ায়, আর্থিক যে বার্ষিক বঞ্চনা ইয়ারলি 51,360 টাকা। ঠিক আছে, জিটির ক্ষেত্রে মানে গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে যাদের মূল বেতন শুরু 27,300 টাকায়, 33% ডিএর কারণে তারা পাচ্ছেন 9,909 টাকা। অথচ সমতুল্য কোনো কেন্দ্রীয় কর্মচারী পান 14,469 টাকা। তাতে রাজ্য সরকারের কর্মচারীর মাসিক বঞ্চনা 5,460 টাকা, বাৎসরিক বঞ্চনা 65,520 টাকা। পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার যে কর্মচারীর বেতন ভাতা শুরু হচ্ছে 34,700 টাকায়, 33% ডিএর কারণে তার প্রাপ্তি 11,451 টাকা। সমতুল্য কেন্দ্রীয় কর্মচারী বেতন পাচ্ছেন 18,391 টাকা। মাসিক বঞ্চনা 6,940 টাকা, বার্ষিক বঞ্চনা 38,280 টাকা। প্রসঙ্গত বিজেপি সরকার গত 7 বছরে মাত্র 6 বার ডিএ ঘোষণা করেছে। বছরে একবার ঘোষণা হলেও 7 বার হতে পারত। কর্মচারীদের ডিএ না দিয়ে তাদের এক বিশাল ক্ষতির সম্মুখীন করে দেওয়া হয়েছে। বাজারের যে বর্তমানে অবস্থা তার সামনে সরকারি কর্মচারী হুমড়ি খেয়ে পড়েছে। রাজ্যে অ্যাজমা চালুর কারণে সরকারি কর্মচারীরা দাবি জানাতে পথে নামতে পারছে না। আবার সরকার তাদের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে চাওয়ার আগেই দাবি মিটিয়ে দেওয়া হবে, কিন্তু কর্মচারীরা 20% বকেয়া ডিএ কবে, 20 না এখানে 22% বকেয়া ডিএ কবে কিভাবে পাবে তা বুঝে উঠতে পারছে না। দাবি তুলতে পারছে না। অষ্টম বেতন কমিশন গঠন করে বেতন ও ভাতা কেন্দ্রীয় সরকারের সমতুল হিসাবে পুনর্বিন্যাস করা হোক। সব মিলিয়ে রাজ্যের কর্মচারী সমাজ সরকারের উপর বিরক্ত। ঠিক আছে, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা উঠে এসছে আজকের প্রতিবাদী কলাম যে রেপুটেড বেঙ্গলি নিউজ পেপার আছে 5 এপ্রিলের ফ্রন্ট পেজে। আসাম সরকার, অরুণাচল, সিকিম সবখানে কেন্দ্রের সাথে ডিফারেন্স কিন্তু খুব কম। মণিপুর যেটাতে নাকি রিসেন্টলি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছে সেখানেও এত ভায়োলেন্স এফেক্টেড জায়গা, সেখানেও 39% ডিএনএস অ্যালাউন্স। ত্রিপুরা থেকে বেশি। সো ত্রিপুরাতে কেন এত বঞ্চনার শিকার হতে হচ্ছে যখন সেন্ট্রালে সেম গভর্নমেন্ট প্লাস ত্রিপুরাতে সেম গভর্নমেন্ট? এটা নিয়ে কিন্তু একটা সুন্দর একটা আর্টিকেল উঠে এসছে এই প্রতিবাদী কলাম নিউজ পেপার। আমরা আবারও বলছি 31শে অক্টোবরের মধ্যে যদি কর্মচারী ও পেনশনারদের সমস্ত দাবি দেওয়া বা বকেয়া যা যা আছে মিটিয়ে না দেওয়া হয়, তবে আমরা বলছি 22% কোনো দিনও ফিল আপ হবে না। ঠিক আছে, কোনো দিনও ফিল আপ হবে না। হার্ডলি যদি ফিল আপ করে 5 থেকে 7% ডিএনএস অ্যালাউন্স, তাও অক্টোবর মাসের ফার্স্ট উইকে দেওয়া হবে। ঠিক আছে, তারপর অক্টোবর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার দেবে 2 থেকে 3% দিয়ে, কারণ ইয়ারলি ওদের 3 বার ফিক্সড। ঠিক আছে, সো সেখান থেকে হয়ে গেল 55 + 3। ঠিক আছে, 55 + 3 58 হয়ে গেল।
বা 55+2ও যদি বলি 57, সেখানে স্টেট গভর্নমেন্ট যদি 5 to 7% দেয় তো কতটুকু ফিল আপ হবে? লাস্টে অক্টোবরের 31 তারিখের পর 16-17% গ্যাপ থাকবে, আরো বেশিও হতে পারে, যেই টাকাটা কমিটেড এক্সপেন্ডিচার হিসেবে কিন্তু দেখাতে পারবে না, জোর দিয়ে কিন্তু বলতে পারবে না যে এই টাকাটা আমাদের লাগবে। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় সুযোগ ছিল। এবার কিন্তু 16th ফিনান্স কমিশনের মেম্বার্সরাও কিন্তু এসেছিলেন। তো দেখা যাক, এখানে আবার অ্যাসেম্বলিতে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন যে 8th পে কমিশন গঠন নিয়ে সরকারের চিন্তা ভাবনায় আছে, বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার কথা নিয়ে সরকারের চিন্তা ভাবনা আছে। এখন দেখা যাক কতটুকু, ওনারা কিন্তু মেনশন করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টে দেয়নি বা কোনো স্টেটে ইমপ্লিমেন্ট করেনি। তবে আমরা বলছি 2027-এর আগে হয়তো ত্রিপুরা অ্যানাউন্সই হবে না 8th পে কমিশন। ঠিক আছে, তো আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই সর্বশিক্ষা অভিযানের টিচারদের রেগুলারাইজেশনের কেসটা এসএলপি ফাইল করে সুপ্রিম কোর্টে আছে, কিন্তু তামিলনাড়ু সরকার কিন্তু এসএসসি টিচারদের এগেনস্টে যে এসএলপি ফাইল করা হয়েছিল সেটা উইথড্র করে নিয়েছে। তো স্টেটেও কি এটা করবে? তার মধ্যে কর্মচারীদের প্রমোশন হচ্ছে না, কবে থেকে একটা কেস হয়ে আছে সুপ্রিম কোর্টে, অ্যাডহক হচ্ছে, অ্যাডহকের থেকে রিটায়ারমেন্টে গেলে কোনো পেনশনের বেনিফিট পাচ্ছে না, লাস্ট রেগুলার পোস্টের পেনশনের বেনিফিট, তার জন্য অনেকে কিন্তু অ্যাডহক প্রমোশন নিতেও চাইছে না। প্রমোশনের কেসটাও কিন্তু ইচ্ছা করলে কিন্তু উইথড্র করা যায়। হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অলরেডি কর্মচারীদের স্বার্থে কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন। ঠিক আছে, তাছাড়া এসটিজিটি রিক্রুটমেন্ট এটাও আছে সুপ্রিম কোর্টে, বহুদিন ধরে এসটিজিটি রিক্রুটমেন্ট হয় না, প্রচুর পোস্ট পেন্ডিং। ঠিক আছে, বিভিন্ন ইস্যুস আছে যেগুলো আমরা আশা করি স্টেট গভর্নমেন্ট কোনো না কোনো দিন সবগুলো ইস্যুস কিন্তু অ্যাড্রেস করবে। তবে এগুলো কুইকলি অ্যাড্রেস করা দরকার, কারণ সিচুয়েশন কিন্তু এখন ভয়াবহ। কারণ এত কর্মী সংকট সবগুলো দপ্তরে, স্পেসিফিক্যালি ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশে রিসেন্টলি যেই 900 কতজন কনস্টেবল, 971 জন, এটা নিয়ে এই সংখ্যার কনস্টেবল নিয়েও যত ভ্যাকেন্সি আছে তার হাফও ফিল আপ করতে পারবেন না দপ্তর। ঠিক আছে, আরো বিশাল সংখ্যক ভ্যাকেন্সি আছে কনস্টেবল পোস্টেই, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে এলডিসি, হেলথ ডিপার্টমেন্টে এলডিসি, পিডব্লিউডিতে এলডিসি, এমটিএস, সবগুলো পোস্টের প্রচুর 800-900 করে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, সো প্রচুর সংখ্যার ভ্যাকেন্সি পেন্ডিং হয়ে পড়ে আছে, ভ্যাকেন্সিগুলিও ফিল আপ করা দরকার বা উদ্যোগ নেওয়া দরকার। JRBT2 এসে যাওয়ার কথা এতদিনে, কিন্তু এখনো আসছে না, কারণ প্রচুর পোস্ট সেখানে অলরেডি জমা পড়ে গেছে, কিছু কিছু দপ্তর থেকে অলরেডি পাঠিয়ে দিয়েছে অনেক আগে থেকেই, আজকে থেকে 3-4 মাস আগে ওখানে পড়ে আছে JRBT অফিসে, কিন্তু কেন বেরোচ্ছে না? এটা একটা বিরাট, এত সবকিছু যদি লেট হয় তাহলে সবার কি হবে? চাকরি প্রত্যাশীদের বয়স তো চলে যাচ্ছে। প্রত্যেকটা রিক্রুটমেন্ট যদি 3-4 বছর লেগে যায় ত্রিপুরায়, তাহলে ফাইনালি এটার আউটকামটা কি? যদি কেউ চাকরি পায় এবার 40+ হলে বয়স, তাহলে তো পুরোটাই লস, তাই না? কারণ কত টাকা জমাবে এনপিএস বা ইউপিএসও এখনো ইমপ্লিমেন্ট হয়নি, ইউনিফাইড পেনশন স্কিম সেটাও ইমপ্লিমেন্ট হয়নি ত্রিপুরা, প্রচুর কিছু কাজ করা বাকি। ঠিক আছে, আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কাউকে নিরাশ করবেন না, আশা করছি ওনারা সব দাবি দাওয়া সবার মিটিয়ে দেবেন। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে, এই আপডেটগুলো সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট হচ্ছে আজকের ফরিয়াদের গতকালকের মানে 4th এপ্রিল 2025 এর নিউজ পেপারে 8ম পে কমিশন আর তার ভবিষ্যৎ নিয়ে ত্রিপুরায় কি হতে পারে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছিল, সেখানেও ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করা আছে যেটা আমরা আপনাদের বলবো। কি লিখেছে? 8ম বেতন কমিশন গঠন হলেই সব দাবি দেওয়া পূরণ। ইতিমধ্যেই বলে দেই 8th পে কমিশন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট হচ্ছে তার টার্মস অফ রেফারেন্স এই মাসের মধ্যে সাবমিট হয়ে যাবে। যে কমিটিটা ফর্ম করা হবে ফর 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন সেটাও এই মাসের 2nd উইক বা 3rd উইকের মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে। আর আমরা ইতিমধ্যেই বলে দেই, এর আগেও বলেছিলাম 8ম বেতন কমিশন গঠন করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই সিদ্ধান্ত নিয়ে নেবেন তার ঠিক পরপরই আসাম, উড়িষ্যা, অরুণাচল এই সমস্ত স্টেটগুলো কিন্তু ডিক্লেয়ার করে দেবে, কারণ ওনারা কিন্তু প্রম্পট অ্যাকশন নেন কর্মচারী ও পেনশনারদের জন্য। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। আর যখনই এছাড়া এই কমিটিটা যখন ফাইনালাইজ হয়ে কাজ করা শুরু করবে 8th পে কমিশনের, তখন আমরা একটা আপনাদের আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি 8th পে কমিশনটা কিছু ডিলে হলেও জানুয়ারি মাস 2026 থেকে যখনই ইমপ্লিমেন্ট হবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু এরিয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আমরা দেখে নিই আর্টিকেলটাতে কি লিখেছে। 8ম বেতন কমিশন গঠন হলেই সব দাবি দেওয়া পূরণ। আপাতত 8ম বেতন কমিশন গঠনের জোরালো দাবি শিক্ষক কর্মচারীদের, এটা ত্রিপুরার কথা বলছে। ঠিক আছে,
রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘোষণা করেন অষ্টম বেতন কমিশন বিবেচনাধীন। বিধানসভার বাজেট অধিবেশনে এই বক্তব্য রাখেন অর্থমন্ত্রী, কিন্তু বিবেচনাধীন তাহলে কিভাবে বাস্তবায়ন? কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার সঙ্গে সঙ্গে লাগু করে করাটাই স্বাভাবিক, কারণ ডাবল ইঞ্জিনের সরকার। কেন্দ্রীয় সরকার বহু আগেই অষ্টম বেতন কমিশন গঠন করে তাতে সিল মোহর দিল, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারের আমলে সঙ্গে সঙ্গে ত্রিপুরায় কেন গঠন হলো না অষ্টম বেতন কমিশন? এখনো বিবেচনাধীন বলে বাস্তবায়ন কবে, উঠল প্রশ্ন। রাজ্যের শিক্ষক কর্মচারীদের একটা বিরাট অংশ মনে করছে অষ্টম বেতন কমিশন গঠন হলেই তাদের সব দাবি দাওয়া পূরণ হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীর শাসনামলে বেতন কমিশন গঠনের প্রস্তুতি শুরু হলো এবং প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের শাসনামলে তা গঠন হয়েছিল। একটা অংশের শিক্ষক কর্মচারীদের এমনটা বক্তব্য হলেও আরও একটি অংশের বক্তব্য, প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার পেশায় শিক্ষক ছিলেন, তখনই তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষক কর্মচারীদের ব্যথা। তাছাড়া সুধীর রঞ্জন মজুমদার বেতন কমিশন গঠনের মাধ্যমে এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের প্রকৃত বন্ধু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর 5 জন মুখ্যমন্ত্রীকে পেয়েছে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি কিন্তু ডাক্তারি পেশা থেকে এসছেন। এখানেই বলা বলি চলছে শিক্ষক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার যেমন বুঝেছিলেন শিক্ষক কর্মচারীদের ব্যথা, তেমনি ডাক্তার মুখ্যমন্ত্রীও তেমনটা বোঝার কথা। যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বাম আমলে বঞ্চনার শিকার হয়েছিলেন বলে আদালতেও গিয়েছিলেন, বর্তমান সরকার আন্দোলনে বিশ্বাস করেন। আন্দোলন ছাড়াই ডিএডিআর ঘোষণা হয়, আন্দোলন করতে হয় না। কিন্তু বঞ্চনার শিকার শিক্ষক কর্মচারীরা এখনো আদালতের দ্বারস্থ হয়। কারণ আচ্ছা, এখানে অনেক কিছু বলেছে, ইন জেনারেল যে ইস্যুসগুলো সেগুলো তুলে ধরেছে। মেইন ইস্যুস হচ্ছে এখানে বলা হয়েছে যে 8th পে কমিশন ত্রিপুরাতে গঠন হলেই সমস্ত দাবি দাওয়া পূরণ হবে শিক্ষক কর্মচারীদের। তবে আমরা বলে রাখি এখনো কোনো আপডেট নেই। ইতিমধ্যে আবারও আমরা বলে রাখছি এই বছরও আপনারা কোনো আপডেট পাবেন না অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ত্রিপুরায়। আপনারা প্লিজ ওয়েট করুন আপ টু 2027, কারণ 2026-এর মিডল বা এন্ড থেকে যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশন পায়, তারপর প্রেশার আসবে ত্রিপুরা গভর্নমেন্টের উপরে। তারপর 2027-এর মিডলের দিকে হয়তো অ্যানাউন্স হতে পারে, কারণ 2028-এ আছে অ্যাসেম্বলি ইলেকশন। ঠিক আছে, তো দেখা যাক। আমরা যে টাইমলাইন আগের থেকে বলে আসছি সেটাই কিন্তু ফুলফিল হচ্ছে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে 5 থেকে 7% আরেকটা মহার্ঘ ভাতা ঘোষণার কথা সমস্ত মহলে কিন্তু চলছে। ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর ডিএ ঘোষণা করা হয়। লাস্ট টাইম অক্টোবর বা নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, এবারও আবার মার্চ মাসে ঘোষণা হলো। নেক্সট ঘোষণা হবে অক্টোবর মাসের ফার্স্ট উইকে। কিন্তু আদৌ কি ঘোষণা হলে কতটুকু পূরণ করা হবে? যদি পূরণ না করা হয় এই আর্থিক বঞ্চনার শিকার কি কর্মচারী ও পেনশনাররা ওনারা হতেই থাকবেন? সেটা সময়ই বলবে। ঠিক আছে, সমস্ত আপডেট আমরা এই সংক্রান্ত জানিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন সমস্ত গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে যে কেলেঙ্কারির অভিযোগ বিভিন্ন নিউজ পেপারে উঠেছে, যেমন প্রতিবাদী কলামে আজকে নিউজ পেপারে কি উঠেছে? ইনক্রিমেন্ট বঞ্চিত 2000 পুলিশ। ইনক্রিমেন্ট বঞ্চিত পশ্চিম জেলায় কর্মরত অন্তত 2000 পুলিশ কর্মী। অর্থ দপ্তরের অনুমতি থাকলেও পুলিশ সদর দপ্তরে বসে থাকা অ্যাকাউন্টস বিভাগ এই টাকা দিতে নারাজ। লোকবল নেই সহ নানা অসুবিধা দেখিয়ে টাকা দেওয়া হচ্ছে না, যে কারণে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে পুলিশ কর্মীদের। পুলিশ সদর দপ্তরে একাধিক পুলিশ অফিসার জানান জানুয়ারি এবং জুন জুলাই মাসে একটি ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল। এটা নিয়ে বহুদিন বিবাদ চললেও শেষ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ইনক্রিমেন্ট দেওয়া হয়। অর্থ দপ্তর থেকে এজন্য টাকার বরাদ্দ দেওয়া হয়, যে কারণে ট্রাফিক ইউনিট সহ অন্য সব জেলায় পুলিশের জন্য ইনক্রিমেন্ট দেওয়া হয়। এই টাকা দেওয়া হয়নি পশ্চিম জেলায় পুলিশে কর্মরতদের, এমনটাই অভিযোগ উঠেছে আজকের প্রতিবাদী কলাম, যে রেপুটেড নিউজ পেপার, এখানে 5 এপ্রিলের যে আর্টিকেলে। ঠিক আছে, আপনারা পড়ে নিতে পারেন। এখানে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি পশ্চিম জেলায় কর্মরত পুলিশ কর্মীদের, যেই ইনক্রিমেন্টগুলো পাওয়ার কথা জানুয়ারি ও জুলাই মাসে। ঠিক আছে, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। সমস্ত লেটেস্ট ইস্যুস আমরা ভিডিওতে বলে দিচ্ছি, আপনারাও যাতে নিজেদেরকে আপডেটেড রাখতে পারেন যে চারিদিকে কি কি চলছে। ইতিমধ্যেই রাষ্ট্রীয় কণ্ঠ নামক নিউজ পেপারের গতকালকে 4 এপ্রিলের পেপারে উঠে এসছে অগ্নি নির্বাপক দপ্তরে পদোন্নতি কেলেঙ্কারি, মানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে প্রমোশনে নাকি কেলেঙ্কারি উঠেছে। এই সংক্রান্ত একটা আপডেট উঠে এসছে রাষ্ট্রীয় কণ্ঠ নিউজ পেপারে। কি লিখেছে? ঊর্ধ্বতনের সাথে অধস্তনের যোগ সাতশই কি তাহলে অগ্নি নির্বাপকে পদোন্নতির মূল মন্ত্র? অন্তত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সাধারণের মধ্যে এ নিয়েই চলছে জোর জল্পনা। ঠিক আছে, এই প্রমোশন ইস্যু নিয়ে একটা বিরাট ইস্যু তৈরি হচ্ছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়েছে। একিউট ক্রাইসিস। ফায়ারম্যান যিনারা আছেন,
ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে ছুটিও নিতে পারছেন না এমন অবস্থা, দিন রাত ডিউটি, বন্ধের দিনেও ডিউটি। ঠিক আছে, সো এটা নিয়ে আর্টিকেলটা উঠে এসেছে, আপনারা পড়ে নিতে পারেন। অনেক বড় আর্টিকেল, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা এটা স্কিপ করলাম। ঠিক আছে, কারণ এটা চলছে, আমরা আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিন। তারপর গতকালকেই রাষ্ট্রীয় কণ্ঠ নিউজ পেপারে 4 এপ্রিল 2025 আরেকটা আর্টিকেল উঠে এসেছে। এখানে কি লিখেছে, 9 বছর ধরে বদলিহীন চাকরি করছেন 3 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সরকারি নিয়ম অনুসারে 2 বছর বা 3 বছর পর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের বদলি করা হয়, কিন্তু গত 9 বছর ধরে একটানা বদলিহীন চাকরি করছেন ডুকলি ব্লকের 3 ভাগ্যবান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এইরকম অভিযোগ উঠে এসছে আজকে রাষ্ট্রীয় কণ্ঠ নিউজ পেপারে, এটাও আপনারা পড়ে নিতে পারেন। বদলিহীন চাকরি, পদোন্নতিতে কেলেঙ্কারি, ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না ইত্যাদি বিভিন্ন ইস্যুস কিন্তু বিভিন্ন নিউজ পেপারে এই দুদিনে কিন্তু এসছে, যেগুলো আপনাদের জেনে রাখা কিন্তু জরুরি। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বলে দেই, ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে রিক্রুটমেন্ট স্ক্যামের ব্যাপারে বলছিলাম, আমরা ইতিমধ্যেই কিন্তু বলেছিলাম, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো, আমরা কিন্তু প্রায়ই বলেছি ত্রিপুরা ইউনিভার্সিটি, এনআইটি আগরতলা, টিটিএডিসি বা অটোনোমাস যে সমস্ত ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনস গুলো আছে, সেগুলোর সমস্ত পরীক্ষার দায়িত্ব, রিক্রুটমেন্টের দায়িত্ব কিন্তু আইবিপিএস এর মতো সংস্থাকে দিয়ে দেওয়া জরুরি। এটা বলতে না বলতেই আবারও কিছুদিন আগে একটা আর্টিকেল উঠেছিল, আজকে আবার উঠে এসছে সন্দন পত্রিকার 5 এপ্রিলের ফ্রন্ট পেজে, এনআইটিতে ফের দুর্নীতিবাজরা সক্রিয়। এনআইটি আগরতলা নিয়ে অভিযোগটা উঠেছে। এনআইটি আগরতলাতে বর্তমানে জমজমাট কেলেঙ্কারি চলছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নিয়ে। আমরা পুরোটা আর পড়লাম না, এটা জাস্ট আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। এনআইটি আগরতলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নিয়ে কিন্তু আবার কিন্তু ইস্যুস শুরু হয়েছে, সেম ভাবে যেভাবে ইউনিভার্সিটির ইস্যুস নিয়ে এতদিন ধরে চলছে। ইউনিভার্সিটির এবার কি আমরা যেটা বলেছিলাম সেটাই হবে, বিশ্ববিদ্যালয় ইস্যুতে বৈঠক হচ্ছে সোমবার এই ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে নিয়োগ কেলেঙ্কারির অভিযোগগুলো উঠেছে সেগুলো নিয়ে একটা বৈঠক হচ্ছে নিউ দিল্লিতে। কি লিখেছে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইস্যুতে নড়েচড়ে বসলো কেন্দ্রীয় সরকার। সোমবার নয়াদিল্লিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সদর দপ্তরে এই লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ইউজিসি সূত্রে খবর, বৈঠকে উপস্থিত থাকবেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। কেন্দ্রীয় সরকার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট থানায় কেন এফআইআর হলো, তারপর কেন আবার মামলা প্রত্যাহারের খবর আসছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাহায্যের পর কেন তদন্ত সঠিক পথে যাচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা আইন থাকার পরও কিসের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন কক্ষ এবং উত্তরপত্র সিল করা হয়েছে, এই সবগুলো বিষয়ে পদক্ষেপ গ্রহণ সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য রক্ষায় পদক্ষেপ নেবে মন্ত্রক। এমনকি অবিলম্বে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশেও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফে হচ্ছে বলে খবর। যেই রিক্রুটমেন্টটা হয়েছে, যেই রিটেন এক্সাম হয়েছে, পুরোটা ক্যান্সেল করে ফ্রেশ ভাবে আইবিপিএস কে নিয়োগ দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। কারণ যেই রিক্রুটমেন্টটা হয়ে গেছে সেটা যদি কমপ্লিট হয়ে যায়, ইভেন আফটার সো মেনি টাসেল যদি কমপ্লিট হয়ে যায়, তাও কিন্তু এটার উপরে কিন্তু একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমরা যেটা অলরেডি স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিলাম, বেশ কিছু ভিডিওতে আমরা বলেছিলাম প্লিজ ওনারা যাতে কোনো স্টেপ নেন, যাতে যারা ট্যালেন্টেড, যাদের প্রকৃত স্কিল আছে, এরাই যাতে চাকরি পায় এই ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টে। ঠিক আছে, আমরা আশা করছি স্টেট গভর্নমেন্ট অবশ্যই যথাযথ পদক্ষেপ নেবেন। আর এই আর্টিকেলটা আজকে উঠে এসছে দৈনিক সংবাদ নিউজ পেপারের 5 এপ্রিল 2025। আমরা যেগুলো বলছি সবগুলো কিন্তু নিউজ পেপারের কথা, আমাদের নিজের ভিউজ কিন্তু কিছু নেই এখানে। ঠিক আছে, তাছাড়া টিটিএডিসির যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার, এগ্রি অফিসার, সবকিছু পেন্ডিং হয়ে গেছে, মানে হয়ে আছে। ঠিক আছে, কোনো কিছু বেরোচ্ছে না। টিটিএডিসির আনসার কি লিক হয়ে গেছিল, স্পেসিফিক্যালি আমরা যেই মানে অর্গানাইজেশনগুলোর নাম বললাম সেগুলোর সমস্ত দায়িত্ব খুব শীঘ্রই, মানে এরই মধ্যে ইটস হাই টাইম যে এক্ষুনি যাতে কোনো কেন্দ্রীয় সংস্থাকে যাতে দিয়ে দেওয়া হয়, যেটা ত্রিপুরার বাইরে। ঠিক আছে, না হলে কিন্তু ট্রান্সপারেন্সি কিন্তু এনশিওর করা পসিবল হবে না। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের সকল চাকরি প্রত্যাশীদেরকে এই আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে যে ত্রিপুরা অ্যাসেম্বলিতে যেই নন টেকনিক্যাল পোস্টে যেই রিক্রুটমেন্টটা হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, যেটার আপডেটও আমরা তোমাদের দিয়েছিলাম। এইবার আজকের ফরিয়াদ নিউজ পেপারের 4 এপ্রিল মানে গতকালকের পেপারে কি উঠে এসছে, বিধানসভায় নিয়োগ পরীক্ষা বাতিল করলেও ফি ফেরতের উদ্যোগ নেই। বিধানসভার এখনো কেউ টাকা পায়নি, যে অ্যাপ্লিকেশন ফিসটা পায়নি। তাছাড়া টিপিএসসি তেও ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর যেটা চলছে, আগে যে ইলেকশন ইন্সপেক্টর বেরিয়ে ক্যান্সেল হয়েছিল পিআরটিসি ইস্যুর জন্য, সেটারও কিন্তু টাকা কেউ ফেরত পায়নি। ঠিক আছে, কি লিখেছে, বেকারদের সাথে জালিয়াতি করে অর্থ রোজগারের
নেমেছে। যাই হোক, এখানে বিভিন্ন অভিযোগ উঠেছে। কি লিখেছে আমরা মেইন জিনিসটা আমরা পড়ে দিচ্ছি। রাজ্য বিধানসভার সচিবালয়ের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ার পর পরীক্ষার্থীদের ফি ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। 1.5 বছর হলো ফি ফেরত দেওয়া হয়নি। গত 2022 সালের জুন মাসের প্রথম সপ্তাহে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়। 31টি পদ পূরণের কথা ছিল। গত 2022 সালের 22শে ডিসেম্বর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 2023 সালের 11ই জুলাই ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তার প্রায় 1 বছর পর চলতি বছরের জুন মাসে পরীক্ষা বাতিল করার ঘোষণা দেওয়া হয়। জুনিয়র রিপোর্টার পদে 3 জন, ট্রান্সলেটর 1 জন, এলডি অ্যাসিস্ট্যান্ট পদে 4 জন, জুনিয়র অপারেটর পদে 1 জন, এমএলএ হোস্টেলের সহকারী ম্যানেজার হিসেবে 1 জন, ড্রাইভার 5 জন, সর্টার 4 জন, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড 6 জন, জুনিয়র কুক 4 জন, পিয়ন 4 জন নিয়োগের কথা ছিল। সাধারণ ক্যাটাগরিদের পরীক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা ও এসসি এসটি ক্যাটাগরিদের পরীক্ষার্থী থেকে 150 টাকা করে ফি নেওয়া হয়। কিন্তু পরীক্ষা বাতিল করা হলেও ফি ফেরতের কোনো নামগন্ধ নেই। যদিও পরে আউটসোর্সিং সংস্থার অধীনে সফের থেকে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের নিয়োগ নিয়ে রয়েছে প্রশ্ন। গুণগত মান বজায় রাখা হয়নি। গত 6 বছরে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 10টির বেশি নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন দিয়ে পরে বাতিল করেছে। কিন্তু পরীক্ষার জন্য ফি নেওয়া হলেও বাতিল হওয়ার পর সেই ফি আর ফেরত পাননি বেকার চাকরি প্রার্থীরা। গত 2022 সালের মে জুন মাসে ইলেকশন ইন্সপেক্টর 16টি পদে নিয়োগের জন্য পরীক্ষার আহ্বান করে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। প্রায় 7,500-এর বেশি বেকার চাকরি প্রার্থীরা আবেদন করে। তপশিলি জাতি ও জনজাতি বেকার চাকরি প্রার্থীদের কাছ থেকে 250 টাকা ও সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে 300 টাকা করে ফি আদায় করা হয়। কিন্তু 2023 সালের 25 আগস্ট হঠাৎ করে ইন্টারভিউ বাতিল করে দেয় টিপিএসসি। ফি ফেরত দেওয়া হয়নি। আজও ইন্টারভিউ বাতিল করা হয়েছে বলে জানানো হলেও বেকার চাকরি প্রার্থীরা ফি ফেরত পাননি। এই ক্ষেত্রেও জালিয়াতি। বিভিন্ন অভিযোগ উঠে এসেছে স্পেসিফিক্যালি টিপিএসসি কম্বাইন্ড ও ত্রিপুরা অ্যাসেম্বলির যে রিক্রুটমেন্ট সেটা নিয়ে। আমরা আশা করছি সমস্ত ক্যান্ডিডেট সেখান থেকে ফি খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমরা বলে দেই, ত্রিপুরা ইউনিভার্সিটিতেও কিন্তু ফি কিন্তু ফেরত কেউ পেয়েছে বলে আমরা জানি না। এই যে এলডিসি নেওয়া হচ্ছে, যেটা নিয়ে এত ঝামেলা হচ্ছে, এর আগে 2019-এও কিন্তু এটা বেরিয়েছিল। 2019-এ একবার বা 20-তে একবার, 21-এ আরেকবার বেরিয়েছে, সেটা কিন্তু ক্যান্সেল হয়েছিল। কিন্তু সেই সময় যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু টাকা কিন্তু ফেরত পায়নি। এনআইটি আগরতলা মোস্ট প্রবাবলি যেটা ক্যান্সেল করেছিল ওটার টাকা হয়তো চলে এসছে কিনা আমরা জানি না, নাও আসতে পারে। সো এটা কিন্তু এখন এই একটা কালচার উঠে এসছে যে ক্যান্সেল হলে টাকা আসতে লাগে অনেকক্ষণ সময়। সো আশা করছি এই দিকটা দেখবেন, নির্দিষ্ট দপ্তরগুলো খুব তাড়াতাড়ি ক্যান্ডিডেটদের টাকাগুলো ফেরত দেওয়ার ওনারা কিন্তু ব্যবস্থা করবেন। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা এই আর্টিকেলটা দেখতে পারো আজকের ফরিয়াদ নিউজ পেপারের 4 এপ্রিল, মানে গতকালকে, যেটা অনলাইনেও কিন্তু পেপারটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে আমরা বলেছিলাম যে ফান্ড ক্রাইসিস আছে। এসজেডডিও সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যে রিক্রুটমেন্ট হচ্ছে না, ওনারা কিন্তু 71 লাখ পার মান্থ ওনাদের লাগবে এসজেডডিও 110 জনকে স্যালারি দিতে, যেটার জন্য ওনারা অলরেডি স্টেট গভর্নমেন্টের কাছে টাকা চেয়েছেন। কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা না পেয়ে তোমরা যদি রিক্রুটমেন্ট হয়ে যাও, পরে পেনশনে প্রবলেম হবে, স্যালারিতে প্রবলেম হবে, যেটা নিয়ে কিন্তু উঠে আসছে। তো তার থেকে টাকার ভেজালটা সারলেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলে কিন্তু সুবিধা। ইতিমধ্যেই যে ত্রিপুরা দর্পণ নিউজ পেপারের গতকালকে 4 এপ্রিলের পেপারে উঠে এসছে কি 1600 কর্মচারীর পেনশন অনিয়মিত, 249 জনের পেনশন এখনো অধরা। স্বশাসিত জেলা পরিষদ রাজ্যের এডিসিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন এখন অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অবসর নেওয়া প্রায় 1600-র উপর কর্মচারীর পেনশন অনিয়মিত হয়ে পড়েছে। 6 মাস থেকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তারা পেনশন পাচ্ছে না। এমনকি অনেকের গ্র্যাচুইটির টাকাও আটকে রয়েছে। কবে নাগাদ এইসব কর্মচারীদের পেনশন নিয়মিত হবে তা নিয়ে এডিসি প্রশাসনের কাছে কোনো সদুত্তর নেই। একই সঙ্গে অবসর নেওয়া প্রায় 249 জন বিভিন্ন স্তরের কর্মচারীর এখনো পেনশন মঞ্জুর হয়নি। স্বাভাবিকভাবে এ নিয়ে কর্মচারীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এডিসি সূত্রে খবর অনুযায়ী ত্রিপুরা মাথায় এডিসি সরকার পরিচালনার দায়িত্ব ভার নেওয়ার পর থেকে পেনশন নিয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তার আগে পর্যন্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে, যাই হোক, এগুলো বিভিন্ন ইস্যুস উঠে এসছে। তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। এডিসিতে কিন্তু কর্মচারীদের স্যালারি ও পেনশন নিয়ে কিন্তু একটা ইস্যুস চলছে। ঠিক আছে, বিভিন্ন রিক্রুটমেন্ট পেন্ডিং আছে, যেমন পিএ রিক্রুটমেন্ট পেন্ডিং, এগ্রি অফিসার পেন্ডিং, জুনিয়র ইঞ্জিনিয়ার পেন্ডিং, এসজেডডিও পেন্ডিং। কোনো রিক্রুটমেন্ট কিন্তু এডিসি কমপ্লিট করতে পারেনি। আশা করছি ত্রিপুরা টিটি এডিসি খুব তাড়াতাড়ি কোনো যথাযথ পদক্ষেপ নিয়ে এই পেন্ডিং রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করানোর কিন্তু চেষ্টা করবেন। ইতিমধ্যেই টিটি এডিসি থেকে আরেকটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আজকের বিভিন্ন নিউজ পেপার আমরা বলে দেই নতুন চাকরির বিজ্ঞপ্তি। দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অফিস অফ দ্য মেডিকেল অফিসার ইনচার্জ, Kherengbar CH Sikhumlung. Notification for walk-in interview. Eligible candidates are requested to attend the walk-in interview at the office of the medical officer in charge, Kherengbar CH Sikhumlung, TT ADC West Tripura, for the following posts:
along with application and relevant original documents with photocopies on contract basis under Kherengbar CHC addiction treatment facility for the period of 11 months. Walk-in interview মাধ্যমে TTADCর খেরেংবার সিএইচসির আন্ডারে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তোমরা সবাই কিন্তু আবেদন করো। কি কি পোস্ট আছে দেখে রাখো। মেডিকেল অফিসার MBBS লাগবে, একটা পোস্ট 60,000 পার মান্থ বেতন। এটার ইন্টারভিউ হবে 1 মে 2025 সকাল 10টা থেকে। নেক্সট পোস্ট হচ্ছে নার্স, টোটাল একটা পোস্ট, বিএসসি নার্সিং বা জিএনএম কোর্স করা থাকতে হবে, 20,000 টাকা প্রতি মাসে স্যালারি। 2 মে 2025 সকাল 10টা থেকে খেরেংবার সিএইচসি কুমলুং TTADCর আন্ডারে সেখানে ইন্টারভিউ তোমাদের দিতে যেতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে কাউন্সিলর, এটার জন্য লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি বা সোশিয়াল ওয়ার্কার বা সোসিওলজি, একটা পোস্ট, 20,000 টাকা প্রতি মাসে স্যালারি। 3 মে 2025 সকাল 10টা থেকে ইন্টারভিউ। নেক্সট পোস্ট হচ্ছে ডেটা ম্যানেজার, গ্র্যাজুয়েশন উইথ প্রেফারেবলি এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, একটা পোস্ট, 15,000 টাকা প্রতি মাসে স্যালারি। 5 মে 2025 সকাল 10টা থেকে ইন্টারভিউ। তোমরা এমন একটা ফরম্যাট বানিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি প্লাস দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা চলে যেও ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে। যারা যেই টাইমে বা যেই ডেটে তোমরা যেই পোস্টের এগেনস্টে তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই পোস্টের নির্দিষ্ট টাইম ও ডেটে তোমরা কিন্তু পৌঁছে যেও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাই কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করো। সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে নিউজটা জানিয়ে দিও। ঠিক আছে, কি লিখেছে? দ্য ইন্টারনেট ক্যান্ডিডেট শুড ব্রিং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু দ্য মেডিকেল অফিসার ইনচার্জ খেরেংবার সিএইচসি খুমলুং CNC Khumlung TTADC West Tripura 799045 enclosing photocopies of relevant documents with his or her application। ঠিক আছে, এখানে কিন্তু এই ফরম্যাটে একটা ফরম্যাট বানিয়ে নেবে ওয়ার্ডে, যেখানে নেম অফ অ্যাপ্লিকেশন ইন ব্লক লেটার্স, নেম অফ পোস্ট, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, এজ, ন্যাশনালিটি, কাস্ট, এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু তোমরা থাকবে। 3 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে, 2 কপি না। এটা নিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা তোমরা দূরে থেকেও পাঠিয়ে দিতে পারো বা ওয়াক ইন ইন্টারভিউর আগে তোমরা যদি সামনাসামনি থাকো ওখানে নিয়ে জমা করে আসতে পারো। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সবাই অ্যাপ্লাই করো। এই 4টা পোস্ট বেরিয়েছে TTADCর আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে ফর খেরেংবার সিএইচসি খুমলুং। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে ভিডিওটা সবাইকে আপডেটটা তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আজকের ফরিয়াদ নিউজ পেপারের গতকালকে 4 এপ্রিল একটা আর্টিকেল উঠে এসছে। এখানে সরকারি কর্মচারীর মানে যারা কর্মচারী হতে ইচ্ছুক মানে কর্মপ্রার্থীরা, তোমাদের জন্য আপডেট কি লিখেছে? মিলেছে অর্থ দপ্তরের অনুমোদন, স্বাস্থ্য দপ্তরে 332টি পদে নার্সিং অফিসারের শূন্য পদ পূরণ শীঘ্রই। ভেরি ভেরি গুড নিউজ। সমস্ত জব এক্সপিরিয়েন্সের জন্য 332 পোস্টে নার্সিং অফিসার নিয়োগ করা হবে। এখানে কিন্তু একটা বড় সংখ্যা কিন্তু NHM কে দিয়ে দেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। ঠিক আছে, এটা অলরেডি ভিডিও ক্লিপটা আমরা কিন্তু শেয়ার করেছি। এটার জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, তার জন্য কিন্তু আমরা আপডেটটা দিচ্ছি। কি লিখেছে দেখে রাখো? স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। যদিও প্রয়োজনের তুলনায় রাজ্যের নার্সের একটা অভাব রয়েই গেছে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা সুফল পৌঁছে দিতে রাজ্য সরকারের বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনে স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী নার্সের 432টি শূন্যপদ রয়েছে। এছাড়া স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের 332টি শূন্যপদ পূরণের জন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অর্থ দপ্তর থেকে এই শূন্যপদগুলো পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে। তারপর বর্তমানে এই সংক্রান্ত ফাইলটি DAAR দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো, GAAR ঠিক আছে, দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তাছাড়া আরো 100টি শূন্যপদ রেগুলার হিসাবে সৃষ্টি করা ও পূরণের জন্য দপ্তরের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। 332 প্লাস 100, 332টি দেওয়া হতে পারে NHM কে CHO রিক্রুটমেন্টের জন্য, কমিউনিটি হেলথ অফিসার। তাছাড়া 100টি পোস্ট রাজ্য সরকার থেকে হেলথ ডিপার্টমেন্ট থেকে অ্যাড বেরোতে পারে 100টা রেগুলার পোস্টে নিয়োগের জন্য। ঠিক আছে, এই সংক্রান্ত কিন্তু আপডেট এসছে বিধানসভার স্পিচ থেকে। কি লিখেছে? মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসারের মোট অনুমোদিত পদের সংখ্যা 2668টি। এর মধ্যে 2236 জন নার্স কর্মরত রয়েছেন। স্বাভাবিকভাবেই 432টি শূন্য পদ রয়েছে স্বাস্থ্য দপ্তরে। 2024 সালে স্বাস্থ্য দপ্তরে 162 জনকে নার্সিং অফিসার পদে চাকরির অফার দেওয়া হয়। এর মধ্যে 152 জন চাকরিতে যোগদান করেন। তবে 2021 সালে সরকারি সিদ্ধান্ত অনুসারে নার্সিং পদে আবেদনকারীদের গুণমান নির্ধারণের জন্য নিয়োগ নীতি পরিবর্তন করা হয় এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের পরিবর্তে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিকে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী রাজ্যের বর্তমান 3694 জন নার্স নথিভুক্ত বেকার রয়েছেন। এর মধ্যে বিএসসি নার্সিং এর সংখ্যা 1578টি, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারির সংখ্যা 2116। সব মিলিয়ে পোর্টালের তথ্য অনুযায়ী নথিভুক্ত বেকার 3694 জন। বিধানসভা তথ্যে আরো জানা গেছে রাজ্যের হাসপাতালগুলিতে 2016 সালের 169 জন নার্সিং পাশ করা বেকার যুবক যুবতীদের স্টাফ নার্স পদে চাকরির অফার দেওয়া হয়েছিল। এর মধ্যে
167 জন কিন্তু অফার গ্রহণ করে চাকরিতে কিন্তু যোগদান করেন। ঠিক আছে, নার্সিং ভ্যাকেন্সি নিয়ে লিখেছে, তবে আমরা বলে রাখছি 332 প্লাস 100 432টা পোস্টে নার্সিং অফিসার বা সিএচও কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে পারে। বর্তমানে ফাইলটা প্রসেসিং আছে, তোমরা সবাই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আগের বছর যেই সিলেবাসে পরীক্ষা হয়েছিল সেম সিলেবাসে পরীক্ষা হবে, নার্সিং রিলেটেড কোশ্চেন থাকবে, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি নিয়ে কিন্তু কোশ্চেন থাকতে পারে। অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, স্পেসিফিক্যালি তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস যারাই নার্সিং পড়ে এসছে। ঠিক আছে, একটা সুবর্ণ সুযোগ আসছে তোমাদের সবার জন্য, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের অলরেডি কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক ক্যান্ডিডেটস কিন্তু অনেক হাই উতাস করছে যে কেন পাইনি। দেখো, তোমরা যদি এটা করে সময় নষ্ট করো তোমাদের নিজেদেরই লস। আপকামিং 916টা পোস্টে নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট হবে ত্রিপুরা পুলিশে, সেটার জন্য তোমরা প্রিপারেশন নাও। আমরা টাইম লাইনটা বলে দিচ্ছি, নোটিফিকেশন আসতে পারে জুন জুলাই 2025-এর মধ্যে, এক্সাম হতে পারে নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি। কোয়ালিফিকেশন ইউআর ক্যাটাগরির জন্য থাকবে 10 পাস, এসটি এসসি ক্যাটাগরির জন্য থাকবে 8 পাস, বয়স থাকবে 18 to 24 ইয়ার্স, এইজ রিল্যাক্সেশন থাকবে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। জেনারেলদের জন্য 916টার মধ্যে থাকতে পারে 500 থেকে উপরে পোস্ট, এসসির জন্য থাকবে 81টা বা 82টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য থাকবে 300-র মতো পোস্ট। ঠিক আছে, রিটেন এক্সাম হবে 85 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের। রিটেন এক্সামে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ম্যাথ, রিজনিং এর সিম্পল কোশ্চেন্স। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি থাকবে? পুরুষদের জন্য হাইট থাকবে ইউআর বা এসসি হলে মিনিমাম 5 ফিট 6 ইঞ্চ, এসটি হলে মিনিমাম 5 ফিট 5 ইঞ্চ। চেস্ট হবে, যদি হাইট হয় 5 ফিট 6 ইঞ্চির বেশি দেন 31 আনএক্সপ্যান্ডেড, 33 এক্সপ্যান্ডেড। ঠিক আছে, যদি হাইট হয় 5 ফিট 6 ইঞ্চির নিচে 30 আনএক্সপ্যান্ডেড আর 32 এক্সপ্যান্ডেড হতে হবে। চেস্ট মেজারমেন্ট ফর মেন। মহিলা ট্রান্সজেন্ডারদের জন্য হাইট হতে হবে ইউআর বা এসসি হলে 5 ফিট, এসটি হলে মিনিমাম 4 ফিট 11 ইঞ্চ। ঠিক আছে, তাছাড়া ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মানে ফিজিক্যাল টেস্ট দিতে হবে। একটা তো স্ট্যান্ডার্ড মাপা হবে হাইট আর চেস্ট মেজারমেন্ট, সেটা যারা ক্লিয়ার করবে ওদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। পুরুষদের জন্য 4 কিলোমিটার দৌড় দিতে হবে 21 মিনিটে, লং জাম্প 14 ফিটের দিতে হবে, শর্ট পুট 18 ফিটের, হাই জাম্প 4 ফিটের, পুল আপ দিতে হবে 5টা পুল আপ একবারে ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পটে, একবারে 2 অ্যাটেম্পটের মধ্যে একবারে ক্লিয়ার করতে হবে। মহিলাদের জন্য 1.6 কিলোমিটার দৌড় 9.5 মিনিটে দিতে হবে, লং জাম্প দিতে হবে 10.5 ফিট, শর্ট পুট দিতে হবে 14.5 ফিট, হাই জাম্প দিতে হবে 3.4 ফিট, পুল আপস দিতে হবে 30 সেকেন্ডে। ঠিক আছে, 5টা পুল আপ 30 সেকেন্ডে তোমাদের কিন্তু দিতে হবে। অবশ্যই প্রিপারেশন নাও ফিজিক্যালের জন্য প্লাস রিটেন এক্সামের জন্য। তোমার যদি নোটস লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, সময় নষ্ট করবে না। 916টা পোস্টে নতুন পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসছে, গ্র্যান্ড নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, এক্ষুনি তোমরা প্রিপারেশন নাও। সবার সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে গুড নিউজটা তোমরা থ্রু দিস ভিডিও জানিয়ে দাও। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত লেটেস্ট ইস্যুস এক ভিডিওতে আমরা অ্যাড্রেস করে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে বা কর্মচারী আছেন বা পেনশনার আছেন সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির পরীক্ষার এডমিট কার্ড বেরোলে, রেজাল্ট বেরোলে, মেরিট লিস্ট বেরোলে সবগুলো আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। আর সমস্ত আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবার আপনাদের প্রমিস করলাম। চলুন, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।